বাবু, মা, আমি আমি তোমাদের ছেলেকে চুরি করেছিলাম গো। আমি আমি চুরি করেছিলাম। বলিস কি রে রায়চরণ? ছি ছি ছি, তুই? দেখছো, আমি তোমাকে বলেছিলাম না আমার খোকা আছে। আজকের গল্প কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী সৃষ্টি খোকাবাবুর প্রত্যাবর্তন। সকলের সুবিধার্থে সমগ্র গল্পটি চলিত ভাষায় পাঠ করা হচ্ছে। বিনোদনের আসর SR মিউজিক, গান, কবিতা এবং গল্পের আসর শুরু হচ্ছে। রায়চরণ যখন বাবুদের বাড়ি প্রথম চাকরি নিয়ে আসে তখন তার বয়স 12। যশোর জেলায় বাড়ি। লম্বা চুল, বড় বড় চোখ, শ্যামলা ছিপছিপে বালক। জাতিতে কায়স্থ, তার প্রভুরাও কায়স্থ। বাবুদের 1 বছর বয়সী একটি শিশুর দেখাশোনার কাজে সহায়তা করা তার প্রধান কর্তব্য ছিল। সেই শিশুটি কালক্রমে রায়চরণের কোল ছেড়ে স্কুল থেকে কলেজে, অবশেষে কলেজ ছেড়ে মুন্সেফিতে প্রবেশ করেছে। রায়চরণ এখনো তার ভৃত্য। তার এখন আরেকটি মনিব বেড়েছে, মা ঠাকুরানী ঘরে এসেছেন। সুতরাং অনুকূল বাবুর ওপর রায়চরণের আগে যতটা অধিকার ছিল তার অধিকাংশই নতুন বউয়ের হস্তগত হয়েছে। কিন্তু মা ঠাকুরানী যেমন রায়চরণের দায়িত্ব কিছুটা কমিয়েছেন, তেমনি একটি নতুন অধিকার দিয়ে অনেকটা পূরণ করে দিয়েছেন। অনুকূলের একটি পুত্র সন্তান অল্পদিন হলো জন্মলাভ করেছে এবং রায়চরণ কেবল নিজের চেষ্টা ও অধ্যবসায়ে তাকে সম্পূর্ণরূপে আয়ত্ত করে নিয়েছে। তাকে এমনই উৎসাহের সঙ্গে দোলাতে আরম্ভ করেছে, এমনই দক্ষতার সঙ্গে তাকে 2 হাতে ধরে আকাশে তুলে আবার মুখের কাছে এনে উত্তরের কোনো প্রত্যাশা না করে সম্পূর্ণ অর্থহীন প্রশ্ন সুর করে শিশুটিকে করতে থাকলো। খোকা বাবু, ও খোকা বাবু, তুমি খেয়েছো? খোকা বাবু, তুমি খেলবে নাকি একটু? এসব শুনে এই ক্ষুদ্র শিশুটি রায়চরণকে দেখলে একেবারে উচ্ছ্বসিত হয়ে ওঠে। অবশেষে ছেলেটি যখন হামাগুড়ি দিয়ে অতি সাবধানে চৌকাঠ পার হতো এবং কেউ ধরতে আসলে খিলখিল করে হাসতে হাসতে দ্রুত বেগে নিরাপদ স্থানে লুকানোর চেষ্টা করত, তখন রায়চরণ তার অসাধারণ চাতুর্য ও বিচার শক্তি দেখে অবাক হয়ে যেত। মার কাছে গিয়ে সগর্বে বলতো, মা, তোমার ছেলে বড় হয়ে জজ হবে গো, 5,000 টাকা রোজগার করবে, এই আমি বলে রাখলুম। পৃথিবীতে আর কোনো মানব সন্তান যে এই বয়সে চৌকাঠ পেরিয়ে অসম্ভব চাতুর্যের পরিচয় দিতে পারে তা রায়চরণের চিন্তার বাইরে। কেবল ভবিষ্যৎ জজেদের পক্ষে কিছুই আশ্চর্য নয়। অবশেষে শিশু যখন টলমল করে হাঁটতে আরম্ভ করল, সে এক আশ্চর্য ব্যাপার। এবং যখন মাকে মা এবং পিসিকে পিসি এবং রায়চরণকে চন্ন বলে ডাকলো, তখন রায়চরণ সেই মেধার কথা যার তার কাছে ঘোষণা করতে লাগলো। জানো তো, আমার খোকা বাবু মাকে মা বলে, পিসিকে পিসি বলে, কিন্তু আমাকে চন্ন বলে গো, চন্ন। সত্যি শিশুর মাথায় এ বুদ্ধি কি করে জোগালো বলা শক্ত। নিশ্চয়ই কোনো বয়স্ক লোক কখনোই এরূপ অসামান্যতার পরিচয় দিত না, এবং দিলেও তার জজের পদপ্রাপ্তি সম্ভাবনা সম্বন্ধে অনেকের সন্দেহ হতো। কিছুদিন বাদে যখন মুখে দড়ি দিয়ে রায়চরণকে ঘোড়া সাজতে হলো, আবার মল্ল সেজে তাকে শিশুর সঙ্গে কুস্তিও করতে হলো,
আবার পরাজিত হয়ে মাটিতে পড়ে না গেলে খুব ঝামেলা বাধ্য। এই সময়ে অনুকূল পদ্মা তীরবর্তী এক জেলায় বদলি হলেন। অনুকূল তার শিশুর জন্য কলকাতা থেকে এক ঠেলাগাড়ি নিয়ে গেলেন। শাটিনের জামা এবং মাথায় জরির টুপি, হাতে সোনার বালা এবং পায়ে দুগাছি মল পরিয়ে রায়চরণ খোকাবাবুকে 2 বেলা গাড়ি করে হাওয়া খাওয়াতে নিয়ে যেত। বর্ষা এলো। ক্ষুধিত পদ্মা গ্রাম শস্যক্ষেত্র এক এক গ্রাসে মুখে পড়তে লাগলো। নদী তীরের কাশবন এবং বনঝাউ জলে ডুবে গেল। পার ভাঙার অবিশ্রাম ঝুপঝাপ শব্দ এবং জলের গর্জনে 10 দিক মুখরিত হয়ে উঠল। দুকুল প্লাবিত করে নদী ভীষণ আকৃতি ধারণ করল। বিকেলে মেঘ করেছিল, কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না। রায়চরণের খামখেয়ালি ছোট্ট খোকাবাবু কিছুতেই ঘরে থাকতে চাইল না। গাড়ির ওপর চড়ে বসল। রায়চরণ বলল, চলো খোকা বাবু চলো, তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। এ কথা বলে মা ঠাকুরানীর কাছে গেল। মা ঠাকুরানী, খোকা বাবুকে একটু একটু ঘুরতে নিয়ে গেলাম। ঠিক আছে যা, কিন্তু দেখিস একটু সাবধানে নিয়ে যাস। ধীরে ধীরে গাড়ি ঠেলে ধান ক্ষেতের পাশে নদীর তীরে এসে উপস্থিত হলো। নদীতে একটিও নৌকা নেই। মেঘের ছিদ্র দিয়ে দেখা গেল পরপারে জনহীন বালুকা তীরে সমারোহের সঙ্গে সূর্যাস্তের আয়োজন চলছে। সেই নিস্তব্ধতার মধ্যে শিশু হঠাৎ একদিকে আঙুল তুলে নির্দেশ করে বলল, কাছেই কাদামাটির উপর একটি বড় কদম গাছের উঁচু ডালে কতকগুলি কদম ফুল ফুটেছিল। সেই দিকে শিশুর লুব্ধ দৃষ্টি আকৃষ্ট হয়েছিল। আসলে 2-4 দিন আগে রায়চরণ কাঠি দিয়ে তাকে কদম ফুলের গাড়ি বানিয়ে দিয়েছে। তাতে দড়ি বেঁধে টানতে এত আনন্দ হচ্ছিল যে সেদিন রায়চরণকে আর মুখে দড়ি পড়তে হয়নি। ঘোড়া থেকে সে একেবারেই সহিসের পদে উন্নীত হয়েছিল। এখন কাঁদা ভেঙে ফুল তুলতে যেতে চন্নর ইচ্ছে হলো না। তাড়াতাড়ি বিপরীত দিকে আঙুল তুলে বলল, দেখো দেখো, ওই দেখো পাখি, ওই যে উড়ে গেল। আয় রে আয় রে পাখি, আয় আয়। রায়চরণ এইভাবে অবিরাম বিচিত্র কলরব করতে করতে সবেগে গাড়ি ঠেলতে লাগলো। কিন্তু যে ছেলের ভবিষ্যতে জজ হবার কোনো সম্ভাবনা আছে, তাকে এই সামান্য উপায়ে ভোলানোর চেষ্টা করা বৃথা। বিশেষত চারিদিকে দৃষ্টি আকর্ষণের উপযোগী কিছুই ছিল না, এবং কাল্পনিক পাখি দিয়ে বেশিক্ষণ কাজ চলে না। রায়চরণ বলল, খোকা বাবু, তবে তুমি গাড়িতে বসে থাকো, আমি চট করে ফুল তুলে আনছি। খবরদার জলের ধারে যেও না, আমি এই যাব আর এই আসবো। এই কথা বলে হাঁটুর ওপরে কাপড় তুলে নিয়ে কদম গাছের দিকে এগিয়ে চলল। কিন্তু ওই যে জলের ধারে যেতে নিষেধ করে গেল, তাতে শিশুর মন কদম ফুল থেকে ফিরে আবার সেই মুহূর্তেই জলের দিকে ছুটে গেল। দেখল জল ছল ছল করে ছুটে চলেছে, যেন দুষ্টুমি করে কোনো এক বৃহৎ রায়চরণের হাত এড়িয়ে 1 লক্ষ শিশু হাসতে হাসতে নিষিদ্ধ স্থানের দিকে সবেগে পালিয়ে যাচ্ছে। তাদের দেখে এই ছোট্ট মানব শিশুর মন চঞ্চল হয়ে উঠল। গাড়ি থেকে আস্তে আস্তে নেমে জলের ধারে গেল। একটা লম্বা ঘাস কুড়িয়ে তাকে ছিপ ভেবে ঝুঁকে মাছ ধরতে লাগলো। দুরন্ত জলরাশি অস্ফুট কলস্বরে শিশুকে বারবার নিজেদের খেলাঘরে আহ্বান জানালো। একবার ঝপ করে একটা শব্দ হলো, কিন্তু বর্ষার পদ্মা তীরে এমন শব্দ কত শোনা যায়। রায়চরণ আঁচল ভরে খোকাবাবুর জন্য কদম ফুল তুলল। খোকা বাবু,
আমি আসছি খোকা বাবু। গাছ থেকে নেমে হাসি মুখে গাড়ির কাছে এসে দেখল খোকা বাবু, খোকা বাবু, কেউ নেই। চারিদিকে চেয়ে দেখল আমার খোকা বাবু, খোকা বাবু, ও খোকা বাবু। দেখল কোথাও কারো কোনো চিহ্ন নেই। খোকা বাবু, খোকা বাবু, লক্ষ্মী দাদা বাবু আমার, খোকা বাবু। এক মুহূর্তে রায়চরণের শরীরের রক্ত বরফ হয়ে গেল। সমস্ত জগৎ সংসার মলিন বিবর্ণ ধোঁয়ার মতো হয়ে আসলো। ভাঙা বুকের মধ্যে থেকে একবার প্রাণপণে চিৎকার করে ডেকে উঠল, খোকা বাবু, খোকা বাবু, খোকা বাবু আমার, খোকা বাবু, আমার খোকা বাবু, খোকা বাবু আমার। কিন্তু চন্ন বলে কেউ উত্তর দিল না। দুষ্টুমি করে কোনো শিশুর কণ্ঠ হেসে উঠল না। কেবল পদ্মা আগের মতোই ছলছল খলখল করে ছুটে চলতে লাগলো, যেন সে কিছুই জানে না এবং পৃথিবীর এই সকল সামান্য ঘটনায় মনোযোগ দিতে তার যেন এক মুহূর্ত সময় নেই। সন্ধ্যা হয়ে আসলে চিন্তিত হয়ে মা ঠাকুরানী রঘুকে বললেন, এই রঘু, দেখে আয় তো, সন্ধে হয়ে গেল, এখনো রায়চরণ খোকাকে নিয়ে ফিরছে না কেন? যা বাবা যা, তাড়াতাড়ি যা, দেখে আয়। রঘু আরো কয়েকজনকে সঙ্গে নিয়ে লণ্ঠন হাতে নদী তীরে এসে দেখল রায়চরণ নিশীথের ঝোড়ো বাতাসের মতো সমস্ত মাঠে ভাঙা গলায় চিৎকার করে বেড়াচ্ছে। খোকা বাবু, খোকা বাবু আমার, খোকা বাবু, লক্ষ্মী দাদা বাবু। অবশেষে ঘরে ফিরে রায়চরণ দরাম করে মা ঠাকরুনের পায়ের কাছে আছাড় খেয়ে পড়ল। বাবু, খোকা বাবু, আমার খোকা বাবু গো, মা গো, খোকা বাবু। কি রে রায়চরণ, তুই কাঁদছিস কেন? আমার খোকা, আমার খোকা কোথায়? রায়চরণ চুপ করে কাঁদতে থাকলো। চুপ করে আছিস কেন? বল বল, আমার খোকা কোথায়? তাকে যত জিজ্ঞাসা করে সে কেঁদে বলে, জানি নে, জানি নে গো মা, আমি কিচ্ছু জানি নে গো। মানে মানে আমার খোকা কোথায় গেল? আমার খোকা, এই দেখো, এই দেখো, শুনছো? আমার খোকা, আমার খোকা কোথায় গেল? যদিও সকলেই মনে মনে বুঝল পদ্মারই এই কাজ, তবুও গ্রামের প্রান্তে যে একদল বেদের সমাগম হয়েছে তাদের ওপরেও সন্দেহ দূর হলো না। অনুকূল বাবু বললেন, এই রঘু, তোরা একবার বেদে পাড়ায় দেখে আয় তো বাবা। রঘু সেখানে থেকে ঘুরে এলো, কিন্তু খোকা বাবুর কোনো হদিশ মিলল না। মা ঠাকুরুনের মনে এমন সন্দেহ উপস্থিত হলো যে রায়চরণই হয়তো চুরি করেছে। ওই রায়চরণ, ওই রায়চরণ নিশ্চয় আমার খোকাকে চুরি করে রেখেছে, আমার খোকাকে চুরি করে রেখেছে। মা গো, তুমি কি বলছো গো মা? আমার খোকা বাবু, আমার খোকা বাবু কোথায় গেল গো? এমনকি তাকে অত্যন্ত অনুনয় করে বললেন, তুই আমার খোকাকে ফিরিয়ে এনে দে রায়চরণ, তুই যত টাকা চাস তোকে আমি দেব, আমার খোকাকে ফিরিয়ে দে রায়চরণ। শুনে রায়চরণ কেবল নিজের কপালে করাঘাত করল। মা গো, আমি সত্যিই কিছু জানি না গো মা। খোকা বাবু, আমার খোকা বাবু কোথায় গেল গো মা? আমি কিচ্ছু জানি না। খোকা বাবু, আমার খোকা বাবু। অনুকূল বাবু তার স্ত্রীর মন থেকে রায়চরণের প্রতি এই অন্যায় সন্দেহ দূর করবার চেষ্টা করছিলেন। তিনি বললেন, শোনো, তুমি শান্ত হও, আমি দেখছি।
রায়চরণ তো খোকাকে খুব ভালোবাসে, ও কেন আমাদের খোকাকে চুরি করবে বলো তো? এমন জঘন্য ঘৃণ্য কাজ ও কিভাবে করতে পারে? গৃহিণী বললেন, কেন দেখনি খোকার গায়ে সোনার গয়না ছিল যে, সেই লোভে ও খোকাকে চুরি করেছে। তুই দূর হয়ে যা রায়চরণ, তুই আমার চোখের সামনে থেকে চলে যা, আমি আর পারছি না। খোকা, আমার খোকা, তুই কোথায় গেলি খোকা? কোথায় গেলি বাবা আমার? শুনে রায়চরণ আবারও কপালে করাঘাত করে বলতে লাগলো, খোকা বাবু, আমার খোকা বাবু, তুমি কোথায় গেলে গো খোকা বাবু? তুমি কোথায় গেলে? রায়চরণ এই কথা বলে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে গেল। রায়চরণ দেশে ফিরে গেল। এতকাল তার কোনো সন্তান হয়নি, হবার বিশেষ আশাও ছিল না। কিন্তু দৈবক্রমে বছর না যেতেই তার স্ত্রী অধিক বয়সে একটি পুত্র সন্তান প্রসব করে লোকলীলা সংবরণ করলেন। এই নবজাত শিশুটির ওপর রায়চরণের অত্যন্ত রাগ এবং হিংসা জন্মালো। মনে করল এই শিশুটি যেন ছল করে খোকাবাবুর স্থান অধিকার করতে এসেছে। মনে মনে বলল, কেন এসেছিস? কেন এসেছিস রে তুই? আমার খোকা বাবুর জায়গা নিতে এসেছিস? মনে করল বাবুর একমাত্র ছেলেটিকে জলে ভাসিয়ে নিজে পুত্র সুখ ভোগ করা যেন একটি মহাপাপ। রায়চরণের বিধবা বোন যদি না থাকত, তবে এই শিশুটি পৃথিবীর বায়ু বেশি দিন ভোগ করতে পারত না। আশ্চর্যের বিষয় এই যে এই ছেলেটিও কিছুদিন বাদে চৌকাঠ পার হতে আরম্ভ করল। এমনকি বাচ্চাটির কণ্ঠস্বর, হাসি কান্নার ধ্বনিও অনেকটা সেই খোকা বাবুরই মতো। একদিন যখন এর কান্না শুনত, রায়চরণের বুকটা হঠাৎ ধড়াস করে উঠত। মনে হতো খোকাবাবু রায়চরণকে হারিয়ে কোথায় কাঁদছে। ফেলনা। রায়চরণের বোন বাচ্চার নাম রেখেছিল ফেলনা। যথাসময়ে পিসিকে পিসি বলে ডাকল। সেই পরিচিত ডাক শুনে একদিন হঠাৎ রায়চরণের মনে হলো, কে কে এ কার গলা শুনছি? খোকা বাবু, খোকা বাবু, তুমি এসেছো? তবে তো খোকা বাবু আমার মায়া ছাড়তে পারেনি। সে তো আমার ঘরে এসেই জন্মগ্রহণ করেছে। আমি তোমাকে চিনতে পারিনি খোকা বাবু, চিনতে পারিনি। আমাকে তুমি ক্ষমা করো আমাকে। এই বিশ্বাসের অনুকূলে কতকগুলি অকাট্য যুক্তি ছিল। প্রথমত, সে চলে যাবার কিছুদিনের মধ্যেই এই শিশুটির জন্ম হয়। দ্বিতীয়ত, এতকাল পরে হঠাৎ যে তার স্ত্রীর গর্ভে সন্তান জন্মায়, এ কখনোই স্ত্রীর নিজ গুণে হতে পারে না। তৃতীয়ত, এই বাচ্চাটিও হামাগুড়ি দেয়, টলমল করে চলে এবং পিসিকে পিসি বলে। যে সকল লক্ষণ থাকলে ভবিষ্যতে জজ হবার কথা, তার অনেকগুলি এর আছে। তখন মা ঠাকুরুনের সেই দারুণ সন্দেহর কথা মনে পড়ল। আশ্চর্য হয়ে মনে মনে বলল, আহা, মায়ের মন তো জানতে পেরেছিল তার ছেলেকে কে চুরি করেছে। তখন এতদিন শিশুকে যে অযত্ন করেছে, সেজন্য বড় অনুতাপ হলো তার। শিশুর কাছে আবার ধরা দিল। এখন থেকে ফেলনাকে রায়চরণ এমন করে মানুষ করতে লাগলো যেন সে বড় ঘরের ছেলে। শাটিনের জামা কিনে দিল, জরির টুপি আনলো, মৃত স্ত্রীর গহনা গলিয়ে চুড়ি এবং বালা তৈরি হলো। পাড়ার কোনো ছেলের সঙ্গে তাকে খেলতে দিত না। দিনরাত নিজেই তার একমাত্র খেলার সঙ্গী হলো।
পাড়ার ছেলেরা সুযোগ পেলে তাকে নবাব পুত্র বলে উপহাস করত। ওই দেখ, নবাব পুত্তুর যাচ্ছে, দেখেছিস? আরে ওই বুড়ো রাইচরণের বেটা ফেলনা, ভাব দেখে মনে হচ্ছে যেন নবাব পুত্তুর। এবং দেশের লোক রায়চরণের এরকম উন্মত্তের আচরণে আশ্চর্য হয়ে গেল। ফেলনার যখন পড়াশোনার বয়স হলো, তখন রায়চরণ নিজের জমি জমা সমস্ত বিক্রয় করে ছেলেটিকে কলকাতায় নিয়ে গেল। সেখানে বহু কষ্টে একটি চাকরি জোগাড় করে ফেলনাকে বিদ্যালয়ে ভর্তি করল। নিজে যেমন তেমন করে থেকে ছেলেকে ভালো খাওয়া, ভালো পড়া, ভালো শিক্ষা দিতে ত্রুটি করত না। মনে মনে বলতো, খোকা বাবু, তুমি ভালোবেসে আমার ঘরে ফিরে এসেছো বলে যে তোমার কোনো অযত্ন হবে, তা হবে না গো, তা হবে না, তা আমি হতে দেব না। এমনই করে 12 বছর কেটে গেল। ছেলে পড়াশোনায় খুব ভালো এবং দেখতে শুনতেও বেশ হৃষ্টপুষ্ট, উজ্জ্বল শ্যামবর্ণ, কেশ বিন্যাসের ওপর বিশেষ দৃষ্টি, সুখী মেজাজ এবং শৌখিন। বাবাকে ঠিক বাবার মতো মনে করতে পারত না, কারণ রায়চরণ স্নেহে বাবা এবং সেবায় ভৃত্য ছিল। এবং তার আরেকটি দোষ ছিল, সে যে ফেলনার বাবা এ কথাটি সে সকলের কাছেই গোপন রেখেছিল। যে ছাত্র নিবাসে ফেলনা বাস করত, সেখানকার ছাত্ররা বাঙাল রায়চরণকে নিয়ে সর্বদা ঠাট্টা ও বিদ্রূপ করত। এবং বাবার অসাক্ষাতে ফেলনাও যে সেই কৌতুকালাপে যোগ দিত না, তা বলা যায় না। অথচ নিরীহ স্নেহশীল রায়চরণকে সকল ছাত্রই বড় ভালোবাসত এবং ফেলনাও ভালোবাসত। কিন্তু আগেই বলেছি, ঠিক বাবার মতো নয়, তাতে কিছু অনুগ্রহ মিশেছিল। রায়চরণ বৃদ্ধ হয়ে এসেছে। তার বর্তমান মনিব কাজকর্মে সর্বদাই দোষ ধরে। বাস্তবিক তার শরীরও শিথিল হয়ে এসেছে, কাজেও তেমন মন দিতে পারে না, কেবলই ভুলে যায়। কিন্তু যে ব্যক্তি সম্পূর্ণ বেতন দেয়, বার্ধক্যের অজুহাত সে মানতে চায় না। এদিকে রায়চরণ জমি বিক্রি করে যে নগদ টাকা সংগ্রহ করে এনেছিল, তাও নিঃশেষ হয়ে এসেছে। ফেলনা আজকাল পোশাকের অভাব নিয়ে সবসময় খুঁতখুঁত করে। একদিন রায়চরণ হঠাৎ কাজ ছেড়ে দিল এবং ফেলনাকে কিছু টাকা দিয়ে বলল, খোকা বাবু, বিশেষ দরকারে আমি কিছুদিনের জন্য দেশে যাচ্ছি, তুমি সাবধানে থেকো, আমি তাড়াতাড়ি চলে আসবো গো। এই বলে বারাসাতে গিয়ে উপস্থিত হলো। অনুকূল বাবু তখন সেখানে মুনশেপ ছিলেন। অনুকূলের আর দ্বিতীয় সন্তান হয়নি। গৃহিণী এখনো সেই পুত্র শোক বুকের মধ্যে লালন করছিলেন। একদিন সন্ধ্যার সময় বাবু কাছারি থেকে এসে বিশ্রাম করছেন এবং মা ঠাকুরানী একটি সন্ন্যাসীর কাছে সন্তান কামনায় বহু মূল্যে একটি শিকড় ও আশীর্বাদ নিচ্ছিলেন। এমন সময়ে উঠোনে শব্দ হলো, জয় হোক মা, জয় হোক। বাবু জিজ্ঞাসা করলেন, কে রে, কে এসেছিস? রায়চরণ এসে প্রণাম করে বলল, আমি রায়চরণ গো বাবু। বৃদ্ধকে দেখে অনুকূল বাবুর হৃদয় আর্দ্র হয়ে উঠল। রায়চরণ, তুই এতদিন পরে কেমন আছিস বাবা? তার বর্তমান অবস্থা সম্বন্ধে অনেক প্রশ্ন এবং আবার তাকে কাজে নিয়োগ করবার প্রস্তাব দিলেন। রায়চরণ ম্লান হাসি দিয়ে বলল, মা ঠাকুরনকে একবার প্রণাম করতে চাই গো বাবু।
অনুকূল বাবু তাকে সঙ্গে করে ভেতরে নিয়ে গেলেন। মা ঠাকরুন রায়চরণকে তেমন প্রসন্নভাবে সমাদর করলেন না। রায়চরণ সেদিকে লক্ষ্য না করে জোর হাত করে বলল, বাবু, মা, আমি আমি তোমাদের ছেলেকে চুরি করেছিলাম গো। আমি চুরি করেছিলাম। বলিস কি রে রায়চরণ? ছি ছি ছি, তুই? দেখছো, আমি তোমাকে বলেছিলাম না আমার খোকা আছে, আমার খোকাকে চুরি করে রেখেছে, কিন্তু তুমি বিশ্বাস করনি। আমার খোকা আছে, আমার খোকা। হ্যাঁ মা, মায়ের মন তো ঠিকই ধরেছিল। তোমাকে ফাঁকি দিতে পারিনি গো মা। পদ্মাও নয় আর কেউ নয়, কৃতজ্ঞ অধমেই আমি খোকা বাবুকে চুরি করেছিলাম গো, আমি চুরি করেছিলাম। অনুকূল বলে উঠলেন, তুই বল রায়চরণ, খোকা কোথায় আছে এখন? আগে আমার কাছেই আছে গো বাবু। রায়চরণ, আমার খোকাকে তুই আমার কোলে ফিরিয়ে দে বাবা। আমি আর পারছি নে, আমি আমার খোকাকে ফিরিয়ে দে। খোকা, আমার খোকা। আমি পরশুদিন তাকে নিয়ে আসব। সেদিন রবিবার, কাছারি নাই। সকাল থেকেই স্ত্রী পুরুষ দুজনে উন্মুখভাবে পথ চেয়ে বসে আছেন। 10টার সময় ফেলনাকে সঙ্গে নিয়ে রায়চরণ এসে উপস্থিত হল। অনুকূলের স্ত্রী কোনো প্রশ্ন, কোনো বিচার না করে তাকে কোলে বসিয়ে, তাকে স্পর্শ করে, তার ঘ্রাণ নিয়ে অতৃপ্ত নয়নে শতবার আদর করে কেঁদে হেসে ব্যাকুল হয়ে উঠলেন। খোকা আমার সোনা, তুই এসেছিস বাবা। আমি জানতাম বাবা তুই আসবি। আমার খোকা, আমার সোনা খোকা, মানিক আমার। সত্যি ছেলেটি দেখতে বেশভূষা আকার প্রকারে দারিদ্র্যের কোনো লক্ষণ নেই। মুখে অত্যন্ত প্রিয় দর্শন, ভদ্র সলজ্জ ভাব। তাকে দেখে অনুকূল বাবুরও হৃদয়ে স্নেহ উচ্ছ্বসিত হয়ে উঠল। তবুও তিনি অবিচলিত ভাব ধারণ করে জিজ্ঞাসা করলেন, রায়চরণ, তোর কাছে কোনো প্রমাণ আছে? রায়চরণ বলল, এমন কাজের প্রমাণ কি করে থাকবে? আমি যে তোমার ছেলেকে চুরি করেছিলাম সে কেবল ভগবান জানেন গো। পৃথিবীতে আর কেউ জানে না গো, আর কেউ জানে না। অনুকূল বাবু মনস্থির করলেন যে ছেলেটিকে পাওয়া মাত্র তার স্ত্রী যেরকম আগ্রহের সঙ্গে তাকে আগলিয়ে ধরেছেন, এখন প্রমাণ সংগ্রহের চেষ্টা করা উচিত নয়। যেমনই হোক বিশ্বাস করাই ভালো। তাছাড়া রায়চরণ এমন ছেলেই বা কোথায় পাবে? এবং বৃদ্ধ ভৃত্য তাকে অকারণে প্রতারণাই বা কেন করবে? ছেলেটির সঙ্গেও কথা বলে জানলেন যে, দেখো, আমি জানি রায়চরণ আমার বাবা, তাছাড়া আমার আর কেউ নেই। কিন্তু রায়চরণ কখনো তার উপর বাবার মতো আচরণ করেনি। অনেকটা ভৃত্যের ভাব ছিল। অনুকূল মন থেকে সন্দেহ দূর করে বললেন, কিন্তু রায়চরণ, তুই যে ঘৃণ্য জঘন্য কাজ করেছিস তা আমি ভাবতে পারি না। ছি ছি ছি, তুই চলে যা, তুই আমাদের ছায়া মারাতে পাবি না। রায়চরণ হাত জোর করে বিনীতভাবে বলল, বাবু, এই বৃদ্ধ বয়সে আমি কোথায় যাব? মা ঠাকরুন বললেন, আহা, রায়চরণ থাক না গো, আমাদের খোকার কল্যাণ হবে। ওকে আমি ক্ষমা করে দিলাম, ও আমাদের সঙ্গে থাকুক। যে ঘৃণ্য কাজ ও করেছে
তাতে ওকে মাপ করা যায় না। রায়চরণ অনুকূলের পা জড়িয়ে ধরে বলল, বাবু, আমি করিনি গো, আমি করিনি, ঈশ্বর করেছেন। নিজের পাপ ঈশ্বরের কাঁধে চাপাবার চেষ্টা দেখে অনুকূলবাবু আরো বিরক্ত হয়ে বললেন, যে এমন বিশ্বাসঘাতকতার কাজ করেছে তাকে আর বিশ্বাস করা উচিত হবে না। রায়চরণ প্রভুর পা জড়িয়ে বলল, সে তো আমি নই গো বাবু, সে তো আমি নই। তবে কে? আমার অদৃষ্ট গো, আমার অদৃষ্ট। কিন্তু এরকম উত্তর কোনো শিক্ষিত লোককে সন্তুষ্ট করতে পারে না। পৃথিবীতে আমার আর কেউ নেই গো বাবু, ওই খোকা বাবু ছাড়া আমার আর কেউ নেই। ফেলনা যখন দেখল সে মুনশেফের ছেলে, রায়চরণ তাকে এতদিন চুরি করে নিজের ছেলে বলে অপমানিত করেছে, তখন তার মনে মনে ভীষণ রাগ হলো। কিন্তু তবুও সে উদারভাবে অনুকূল বাবুকে বলল, বাবা, বাবা, রায়চরণকে মাফ করে দাও। ও যা দোষ করেছে সেই জন্য ওকে বাড়িতে থাকতে দিও না, কিন্তু ওর জন্য কিছু মাসিক টাকা বরাদ্দ করে দাও। এরপর রায়চরণের মুখে আর কোনো কথা আসলো না। সে একবার ছেলের মুখ ভালো করে দেখল, তারপর সকলকে প্রণাম করল, তারপর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বড় অন্যায় করেছি, শাস্তি পেতে হবে গো, শাস্তি পেতে হবে। খোকা বাবু, তুমি ভালো থেকো, তুমি ভালো থেকো। তারপর দরজার বাইরে বেরিয়ে রায়চরণ পৃথিবীর অগণ্য লোকের মধ্যে মিশে গেল। মাসের শেষে অনুকূলবাবু যখন তার দেশের ঠিকানায় কিঞ্চিত টাকা পাঠালেন, তখন সে টাকা ফিরে আসলো। জানা গেল সেখানে কোনো লোক থাকে না। আজকের গল্প এখানেই শেষ হচ্ছে। আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণের জন্য গুড বাই।